জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন। নিজেদের ক্ষমতার মধ্যে যা যা আছে তা নিয়ে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ইসি, এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আমরা দেখছি রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন অবস্থানে রয়েছে। বিএনপি যেমনটি বলছে ডিসেম্বরে তারা নির্বাচন দাবি করছে, অন্যদিকে এনসিপি বলছে আগে গণহত্যার বিচার করতে হবে, মৌলিক সংস্কার করতে হবে, তারপর গণপরিষদ নির্বাচন। এই মুহূর্তের রাজনৈতিক বাস্তবতা আজকের আলোচনায় আনতে চাই। দর্শক, আমি ফারনেস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, ভূ রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি বলছিলাম যে এই মুহূর্তের রাজনৈতিক বাস্তবতার দিকে যদি আমরা তাকাই, আমরা দেখছি যে নির্বাচন এবং সংস্কার ইস্যুতে এক ধরনের জটিল সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন কমিশনার যেমনটি বললেন যে তারা নিজেদের ক্ষমতার মধ্যে যা যা আছে তা নিয়ে ভোটের প্রস্তুতি গ্রহণ করছে, কিন্তু রাজনৈতিক অঙ্গনে যে জটিলতা, তার সমাধান কিভাবে আসবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভির দর্শক শ্রোতা মণ্ডলীকে। নির্বাচন কমিশন যেটা বলছে, প্রধান নির্বাচন কমিশনের বরাত দিয়ে, সেটার উপরে খুব একটা আস্থা রাখার সুযোগ নেই। কারণ বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি, সেগুলি একেবারেই খুবই নিম্নমানের কার্য সম্পাদন করার ক্ষমতা রাখে। তো যতই বলুক না কেন যে সকল ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে, কিন্তু যদি সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো নির্দিষ্ট সময়সীমা না বলে, তাহলে তো এখানে নির্বাচন কমিশনের কিছুই করার নেই। এখন যে জটিলতা তৈরি হয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দল, এটা বিপরীতমুখী যে অবস্থান, সংস্কারকে কেন্দ্র করে মোটামুটি 180 ডিগ্রি বিপরীতমুখী অবস্থান, এখান থেকে এই রশি টানাটানিতে খুব ভালো কোনো ফলাফল আসবে বলে আমার মনে হয় না। যেমন বিএনপি দাবি করছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এটা প্রায় অসম্ভব একটা বিষয় বলে আমাদের ধারণা। আবার একইভাবে এনসিপি যে দাবিগুলি করছে, সেগুলি বাস্তবায়ন করা একেবারে অসম্ভব একটা বিষয়। তাহলে একেবারেই বিপরীতমুখী এবং চূড়ান্ত পর্যায়ের অবস্থান থেকে, এই টানাটানি বা এই বিপরীতমুখী অবস্থান থেকে একটা সুষ্ঠু নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ, একটা সুষ্ঠু নির্বাচন আশা করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। এবং এনসিপির যে মূল দাবি, সেটা হচ্ছে আওয়ামী লীগের গণহত্যার বিচারের পর নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্ভব কি? একেবারে অসম্ভব। গত 8 মাসে আমরা দেখলাম একটা মাত্র হত্যা মামলার চার্জশিট পুলিশ দিতে পেরেছে। জিনিস এত সহজ নয়, চাইলে আজকে চাইলাম কালকে বিচার হলো। তাহলে এখন যদি এটা করতে হয়, যারা গত স্বৈরাচারী সরকারে যারা এইসব হত্যাকাণ্ড গুম খুনের সাথে জড়িত ছিল, এদের বিচার করতে 20 থেকে 25 বছর লাগবে। এখন 20 থেকে 25 বছর অপেক্ষা করা, এই ধরনের কথাবার্তা বলা, আমার মনে হয় না যে মানুষ সেটাকে স্বাভাবিকভাবে সুষ্ঠুভাবে নেওয়ার কোনো অবকাশ আছে। সুতরাং আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই, এটা প্রায় অসম্ভব একটি বিষয়। তবে এখানে যেটা অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূস যেটা বলেছেন, যে এই মূলত উনি একটা রোড ম্যাপ দিয়েছেন, যে সেটা হলো ডিসেম্বরের মধ্যে যদি আর্লিয়েস্ট হয়, আর যদি দেরি হয় তাহলে 26-এর জন্য। উনি একজন আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ব প্রভাবক একজন মানুষ, আমার ধারণা তিনি তার কথা রাখবেন। তো সেক্ষেত্রে একটু যদি আমরা সংযত আচরণ করতাম বা সংযত দাবি করতাম, তাহলে সেটা বোধহয় দেশের জন্য অনেক কল্যাণকর একটা ব্যাপার দাঁড়াতো। কিন্তু এই অবস্থাতে আমি মনে করি না যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কোনোভাবে সম্ভব। এটা শুধুমাত্র বিএনপি চাচ্ছে, বিকজ বিএনপি যত দিন যাচ্ছে তত ভয়ানক তাদের মাঠের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। বিকজ এখন চাঁদাবাজি, যত ধরনের বাজি আছে, দখল বা অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে একই অভিযোগ শুনছি। অন্যান্য রাজনৈতিক দলগুলির মধ্যে অভিযোগ আছে, এটা সত্য। বিশেষ করে এনসিপির বা ছাত্র সমন্বয়কদের কিছু আমরা শুনতে পাচ্ছি, হয়তো বা বিচ্ছিন্নভাবে কিছু পাচ্ছি। কিন্তু কথা হলো, মোটা দাগে কিন্তু এই অভিযোগটা বিএনপির দিকে। তারা বিকজ মাঠ পর্যায়ে প্রশাসনও তাদের দিকে মোটামুটি তাদের কাছে জিম্মি হয়ে আছে। প্রশাসনের অনেক লোকজন এখন খুব গর্ব করে বলতেও শুরু করেছেন যে আমি ছাত্র দল করতাম, যুব দল করতাম, বা আমার পরিচিত লোক এমন জায়গায় আছে। তা সব মিলে এখন যে মাঠের রাজনীতি, সেখানে কিন্তু মামলাটা একটা প্রধান বাণিজ্য হয়ে গেছে। এমন কোনো জায়গা নেই, এমন কোনো উপজেলা নাই যেখানে একাধিক মিথ্যা মামলা, এবং এই গত 1 সপ্তাহ আগেও বা 2 সপ্তাহ আগেও মামলা হচ্ছে। একটা মামলা শেষ হচ্ছে,
আর একটা চালু হচ্ছে। এগুলি যে মিথ্যা মামলা কোনো সন্দেহ নাই। এবং এই যে মিথ্যা মামলা করে কি হচ্ছে, মানে এলাকার অনেক মানুষ এখন সবচেয়ে বেশি নিস্পৃহ বা জুলুমের শিকার হচ্ছে সাধারণ মানুষ, যারা আওয়ামী লীগ করতো, যারা বিভিন্ন ধরনের দুর্নীতি বা জুলুম চাঁদাবাজির সাথে জড়িত, তারা কিন্তু অনেকে এখন ঘরে থাকতে পারছে না। সুতরাং এখন সাধারণ মানুষ এই মানে মামলা হামলা দখলদারি চাঁদাবাজির এগুলিতে শিকার হচ্ছে। সুতরাং তাদের আসলে রাষ্ট্র তাদেরকে প্রতিরক্ষা মানে কোনো প্রতিকার দিতে পারছে। এমনকি এমন মামলার জন্য যেটা কোর্টে যাচ্ছে, কোর্ট তাদের বেল দিচ্ছে না। জজ সাহেবরা ভয় পাচ্ছেন বা তাদের প্রতি একটা স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া আছে। মানে এত করে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের আইজিপি বারবার বলছেন মিথ্যা মামলা এটা গ্রহণ করা হবে না, কেউ যদি মিথ্যা মামলা করে তার বিরুদ্ধে ব্যবস্থা না। কোনো কাজ হচ্ছে না। এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বিভিন্নভাবে বলছেন কোনো কাজ, কারো উপরে কারো নিয়ন্ত্রণ নাই। ওয়ার্ড লেভেলের উপরে ইউনিয়নের নেতার নিয়ন্ত্রণ নাই, ইউনিয়নের উপর উপজেলার নাই, উপজেলার উপরে জেলার নাই, জেলা থেকে বিভাগ নাই। এইভাবে শীর্ষ পর্যায় থেকে কোনো ধরনের কারো উপরে নিয়ন্ত্রণ নাই। এই জায়গাটায় আমি মনে করি যে বিএনপি একটা বড় ধরনের ভুল করছে এবং তাদেরকে প্রচন্ড মাসুল দিতে হবে বলে আমি মনে করি। এবং গণঅভ্যুত্থানের শক্তির উৎস থেকে কিন্তু গঠিত হলো এনসিপি, নতুন রাজনৈতিক দল। তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে এসেছে এবং জনগণেরও কিন্তু তাদের কাছে একটা অন্য রকমের প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল। কিন্তু সম্প্রতি নিশ্চয়ই আপনি অবগত আছেন, এনসিপির পদধারী নেতা সালাউদ্দিন তানভীরকে তদবির বাণিজ্যের অভিযোগে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি 400 কোটি টাকা কমিশন নেয়ার। আমরা সেই তদবির বাণিজ্য কিংবা প্রভাব খাটানোর রাজনীতি এই ধারা থেকে কেন বের হতে পারছি না? এই ধারা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। বিকজ আমি অনেকবারই আপনাদের টকশোতে এখানে এসে বলেছি যে এই আন্দোলনের নেতৃত্ব কারা ছিল। পৃথিবীর যে সফল বিপ্লবগুলি আছে, ফরাসি বিপ্লব বলেন, বলশেভিক রেভলিউশন বলেন, আপনার কিউবার রেভলিউশন বলেন, চায়না রেভলিউশন বলেন, এই 4-5টা বিপ্লবকে পৃথিবীর সফল বিপ্লব বলা হয়। এ বাদে কিন্তু লক্ষ লক্ষ বিপ্লব হয়েছে, সব ব্যর্থ হয়েছে। তো এটা একটা যে ব্যর্থ বিপ্লব হবে, এটা আজ থেকে 7 মাস 8 মাস আগে আমি বলেছি খুব স্পষ্টভাবে। কেননা বুর্জুয়া নেতৃত্ব ছাড়া কোনো বিপ্লব সফল হতে দেখা যায় না। এখানে নেতৃত্ব আসছে শ্রেণীকক্ষ থেকে, যাদের লেখাপড়া, জ্ঞান, বুদ্ধি, বিবেচনা কোনো কিছুই এখনো ম্যাচিউরড হয়নি। তারপরে ওই যে অলিগার্কির যে কথাটা, অলিগার্কিটা শুধুমাত্র এখানে ব্যক্তি ট্রান্সফর্ম হয়েছে। সুতরাং এটা যে একইভাবে ব্যর্থতায় পর্যবেসিত হবে এই আন্দোলন, কারণ যে কারণে যে বিষয়টাকে কেন্দ্র করে এই আন্দোলনটা হলো, বিপ্লবটা হলো, তার কিন্তু অন্যতম কারণ ছিল অর্থনৈতিক কারণ। তো এই বিপ্লবের এখন এটাকে বিপ্লব আমরা বলবো কি না 2 বছর পরে, দেখেন এগুলি এই ধরনের আফিবলের কয়েকটা ক্যাটাগরি থাকে। যেগুলো সফল সেগুলোকে বিপ্লব বলা হয়, যেগুলি হচ্ছে মোটামুটি সফল বা ধারে কাছে এসে এগুলোকে গণ অভ্যুত্থান বলা হয়। এক সময় দেখবেন যে এটাকে গন্ডগোল বা 24-এর মানে এরকম মানে নেগেটিভ সিনোনিমস দিয়ে কথা আপনি করছেন। কিছুদিন আগে হাসনাত আব্দুল্লাহ কিন্তু এমন একটি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, জুলাই বিপ্লবের এখনো কোনো রাষ্ট্রীয় ঘোষণা আসেনি, নেই কোনো সাংবিধানিক স্বীকৃতি। এমন প্রেক্ষাপটে ছাত্রদল সভাপতি যেমনটি মন্তব্য করেছেন, তথাকথিত আন্দোলন বলায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, বেহাত বিপ্লবের মূল্য অনেক চড়া, জীবন দিয়ে সে মূল্য যেন বাংলাদেশকে না দিতে হয়, সেই ব্যবস্থা করা জরুরি। আমরা কি যথাযথ ব্যবস্থা নিতে পারছি না? না, যথাযথ ব্যবস্থা নিতে পারছি না। এবং আমরা যে ব্যবস্থা নিচ্ছি তাতে বিপ্লব বেহাত হতে বাধ্য। এখন পর্যন্ত আমি কোনো জায়গায় দেখছি না এমন কোনো পদক্ষেপ, এমন কোনো ব্যবস্থা যেখানে আবার এই স্বৈরাচার ফিরবে না। এটাকে বন্ধ করা কোনোভাবে সম্ভব। এবং এরপরে যে স্বৈরাচার আসবে সেটা আরও দানবীয় হবে, আরও মর্মান্তিক হবে এবং আরও একাধিক আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। এখন যা হবে, মানুষের মৃত্যুর সংখ্যাটা অনেক বেড়ে যাবে। যত আপনি দেখুন, হাক্সলির একটা কথা আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। হ্যাঁ, এখানে কার্ল মার্ক্সের একটা কথা খুব চমৎকার, যেটা আমি এখানে প্রমাণ পাচ্ছি, যে হিস্ট্রি যখন সেকেন্ড টাইম রিপিট করে তখন হয় ট্র্যাজেডি, আর যখন এটা থার্ড টাইম রিপিট করে তখন এটা হয় ফার্স, মানে প্রহসন। তাহলে দেখুন 90-তে গণতান্ত্রিক যে বিপ্লব হলো, আমাদের 90-এর যে সামরিক শাসনের স্বৈরাচার বিরোধী আন্দোলন হলো, তখন আমরা খুব বাংলাদেশিরা খুব আশায় বুক বেঁধেছিলাম যে এইবার বোধহয় গণতন্ত্রের পথে আমরা হাঁটতে শুরু করলাম। কিন্তু এরপরে দেখেন 2007-এ যেটা আমাদের আবার একটা বড় ধরনের বিপ্লব হলো, সেখানে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার যে আসলো, সেখানে কি অনেক লোকজন মারা যায়নি, রাস্তাঘাটে পিটিয়ে মারে নেই? তাহলে 90 থেকে কি শিক্ষা নিলাম?
এইটাই কিন্তু কার্ল মার্কস বলেছে যে দ্বিতীয় বার যখন হিস্ট্রি রিপিট হবে তখন হবে ট্র্যাজেডি। আসলে ওটা খুব মর্মান্তিক একটা ইয়ে ছিল। এবং থার্ড টাইম যিনি বলেছেন প্রহসন, আসলে এই বিপ্লবটা প্রহসনের দিকে যাচ্ছে। তার সমস্ত আলামত স্পষ্ট। শুধুমাত্র মানুষ পরিবর্তন হচ্ছে, শুধুমাত্র চাঁদাবাজ পরিবর্তন হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের যে দুঃখ কষ্ট, এটা যা ছিল আগে চুরি হতো এখন ডাকাতি হতো। আগে বলেছে যে আগের সরকারের সময় আমরা দেশ ছাড়া হয়েছিলাম, আর এখন একটা কোনো দল ক্ষমতায় আসে নেই, তার প্রভাবেই আমরা এখন গৃহ ছাড়া হয়েছে। যেখানে আগে 500 টাকা দিয়ে চাঁদা দিত, এখন 1000 টাকা দিতে হচ্ছে। সো কোনো পরিবর্তন, কোথায় আপনি পরিবর্তন দেখতে পাচ্ছেন? কি আমাদের রাজনীতিতে? অবশ্যই রাজনীতিতে। রাজনৈতিক চরিত্র হচ্ছে আমাদের এরকম। এখানে কোনো সময় কি সুশাসন, গণতন্ত্রে কোনো রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র চর্চা আছে? অলিগার্কি কি বন্ধ করতে পারবেন? আপনি কি নিশ্চিত করতে পারবেন যে এখানে পরিবারতন্ত্র বা একই নেতার বাইরে চিন্তাই করতে পারে না যে তার বাইরে কেউ নেতৃত্বের ক্ষমতা রাখে? এই হচ্ছে আমাদের কূপমণ্ডকতা বা আমাদের মানে মনস্তাত্ত্বিক বৈকল্য রাজনীতির ক্ষেত্রে কাজ করছে। আর রাজনীতি তো একেবারে পলিউটেড একটা রাজনীতি। ডেমোক্রেসি একদম অধম যে নিকৃষ্ট কয়েকটা ডেমোক্রেসির ফর্ম আছে, তা আমাদের বাংলাদেশ হচ্ছে একটা। সুতরাং আপনি কি ইন্ডেক্সটা লক্ষ্য করছেন যার কারণে আপনি ধারণা করছেন যে এখানে গণতন্ত্রের উত্তরণ হবে, এখানে আর কোনোদিন স্বৈরাচার ফিরতে পারবে না? কি ব্যবস্থা আমরা নিলাম? আমরা কিন্তু দেখছি যে সংস্কার প্রস্তাবে নানা প্রস্তাব আনা হচ্ছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা করা হচ্ছে, এবং প্রধানমন্ত্রী আমরা বিগত সময় যেমনটি দেখেছি একচ্ছত্র ক্ষমতার অধিকারী। আমরা এই ব্যবস্থা থেকে কিভাবে বের হব? নির্বাচিত একনায়কতন্ত্র থেকে আমরা কিভাবে বের হব? নির্বাচিত একনায়কতন্ত্র বের হওয়ার কোনো সুযোগ নেই তো। অলিগার্কি দেখেন, অলিগার্কি বন্ধ করার যে মানে পদ্ধতিগুলি, আপনি 1100টা আপনি সংস্কার নিয়ে আসেন, কোনো কাজ হবে না চরিত্র যদি পরিবর্তন না হয়। চরিত্র কখনো পরিবর্তন করতে পেরেছি আমরা? গণতান্ত্রিক প্র্যাকটিস কি করতে পারছি? দলগুলোর মধ্যে গণতান্ত্রিক কোনো প্র্যাকটিস আছে? একটা দলকে দেখান তো যারা, মানে আমি সবার কথা বলছি না, অনেক দল হয়তো খুব গর্ব করে বলবে যে আমরা প্রচণ্ড গণতান্ত্রিক প্রক্রিয়া ফলো করছি। আমি যারা ক্ষমতায় এসছে এ পর্যন্ত তাদের গণতন্ত্র চর্চাটা দেখেন, একেবারে শূন্যের কথায়। তাহলে কথা হলো, যদি আপনি এই সিস্টেমটাকে আমি ক্লোজ করতে না পারেন, তাহলে ওই সিস্টেম তো রিভাইভ করবে, আসতে বাধ্য। তো এটাকে বন্ধ করার জন্য বিষয়গুলো ছিল, সংস্কারে কাজ হবে না। দেখুন একটা ছোট্ট একটা উদাহরণ দেই। আমাদের উপজেলা মানে ইউনিয়ন চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্বাচন ব্যবস্থা কমিশনার সুপারিশ করেছে, বা স্থানীয় সরকার যে সুপারিশ করেছে যে আমাদের সংস্কার কমিশন আছে, স্নাতক পাস হতে হবে। সংসদের জন্য কি? সংসদের জন্য কোনো যোগ্যতা নেই। মানে আমরা কোন দেশে বাস করি যেখানে আপনার একজন ইউনিয়ন চেয়ারম্যানকে স্নাতক হবে? কারণটা কি? কারণ হচ্ছে কোনো দলের কোনো নেতা নেত্রীর স্নাতক যোগ্যতা নাই। সো এইটা হচ্ছে দুর্ভাগ্য। এইটাকে ডেমোক্রেসি বলতে চান? আসলে দেখেন, ওই সক্রেটিস যখন বলতেন যে গণতন্ত্র আসলে এটা মানে সবাই যা বলবে এইটাই যে ঠিক, তা কিন্তু না। তার যখন ফাঁসির ব্যবস্থা হচ্ছিল, 500 জন ইয়ার মধ্যে 280 জন তার বিপক্ষে গেল এবং 220 জন তার পক্ষে গেল, তখন সক্রেটিস হ্যাপি। তার কিন্তু মৃত্যু হচ্ছে এটার এই রায়ের পরে, কিন্তু সে খুশি কি জন্য? যে দেখো এই গণতন্ত্র যে মানে এটা যে ভালো কিছু নয়, এইটাই আমি প্রমাণ করতে চেয়েছিলাম, আমি জীবন দিয়ে প্রমাণ করছি, বাট দেখো আই এম সো হ্যাপি যে এই গণতন্ত্র একটা নিকৃষ্ট ফর্ম অফ মানে পলিটিক্স। এবং এখানে ভালো মানুষদের কথা, জ্ঞানী মানুষদের কথা সবসময় যে গ্রহণযোগ্য হবে তা কিন্তু না। সুতরাং মোটা দাগে বলতে পারেন যে কোনো মৌলিক পরিবর্তন হয় নাই। সুতরাং এই ব্যবস্থা, এই স্বৈরাচারী ব্যবস্থা আরও ভয়ানকভাবে বাংলাদেশে ফিরতে বাধ্য। আমি এখান থেকে উত্তরণের কোনো পথ দেখি না। এবং আমাদের বলা হয় যে রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদী ব্যবস্থা ঢুকে গেছে। সংসদীয় ফ্যাসিবাদী ব্যবস্থা আমরা কিভাবে আসলে বিলুপ করব? সংসদীয় ব্যবস্থা, আপনি আজকে একটা ছোট্ট একটা উদাহরণ দেই। এখন প্রফেসর ইউনূস কিন্তু গত 7-8 মাসে প্রমাণ করে দিয়েছেন যে উনি ব্যতিক্রম ধর্মী একজন স্টেটসম্যান। তার দুর্নীতি কি আছে না আছে এটা পরে আমরা হয়তো জানতে পারবো যদি প্রশ্ন ওঠে। এখন আপনি প্রেসিডেন্সিয়াল ফর্মে আসেন তো, এখন কিন্তু দেশের অনেক মানুষ, একটা বৃহদাংশ, মেবি 50-60% মানুষ মনে করছে যে প্রফেসর ইউনূস স্বাধীনতার পরবর্তী সবচেয়ে যোগ্য মানুষ, যিনি রাষ্ট্রনায়ক উচিত এবং অনেক বড় বড় অর্জন করেছেন এই সময়ের মধ্যে, যা বিগত 54 বছরের কোনো রাজনৈতিক দল পারে নাই। আপনি প্রেসিডেন্সিয়াল ফর্মে আসেন তো, কোনো দল রাজি হয় কিনা? কারণ প্রেসিডেন্ট ফর্মে যদি আসে, প্রফেসর ইউনূস যদি ইলেকশন করে, কেউ তার কাছে জামানত রাখতে পারবে না, কিন্তু কোনো দিনে এই ফর্মে ফিরবে না। কোনো রাজনৈতিক দলকে বলবে যে আমরা এখন মানে প্রেসিডেন্সিয়াল ফর্মে যাই না। কারণটা কি? প্রফেসর ইউনূস। সো এইটাই হচ্ছে আমাদের বাস্তবতা, যেটা সত্য, যেটা সুন্দর, যেটা কার্যকরী, যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়,
সেটা আমরা আমাদের দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে বেমালুম এটা বিরোধিতা করে যাচ্ছি। ইতিমধ্যে কিন্তু আমরা যেমনটি দেখলাম যে সংস্কার প্রস্তাব, এক ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, বিএনপি সেই প্রস্তাবে আপত্তি জানিয়েছে এবং প্রধানমন্ত্রী একই সাথে দলীয় প্রধান, একই সাথে সংসদীয় প্রধান। এই বিষয়টা আমি একটু বলি। এখন আমি যদি বলি এরকম যে এর আগে কিন্তু 2 বছরের 2 টার্মের কথা বিএনপি বলে আসছিল, তাহলে কেন এখন পরিবর্তন? তারা বলছে একবার বিরতি দিয়ে পরবর্তীতে একই ব্যক্তি কেন কেন মানে আমাদেরকে 18 কোটি মানুষের মধ্যে এত নেতার অভাব হয়ে গেল যে এক ব্যক্তিকে বারবার আনতে হবে? এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কোন বিশেষ নেতার লাইফ স্প্যানকে কেন্দ্র করে এটা এগোনো হচ্ছে। সো দ্যাটস দ্য ডেমোক্রেসি, মানে দ্যাটস দ্য ফর্ম অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ। সুতরাং এখান থেকে মারাত্মক কিছু ভালো কিছু আসবে, কোনো ভালো আসবেই না। প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতা নিয়ে যেটা বলছিলাম, এনসিপি যেমনটি বলছিল যে তারা আসলে মন্ত্রী পরিষদ শাসিত সংসদ চায়, আইনসভা চায়। অন্যদিকে আবার আমরা দেখছি যে প্রস্তাবনায় এমনটি রয়েছে, কিন্তু বিএনপি বলছে যে আসলে প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতায় থাকুক, না হলে আসলে সাংবিধানিক এক ধরনের ঝুঁকি তৈরি হয়। আচ্ছা, এই যে চাওয়া, কে কি চাইলো সেটা বড় কথা না। এখন এনসিপি কি চাচ্ছে, বিএনপি কি চাচ্ছে, এটা কিন্তু বড় কথা না। কিন্তু দেশের সাধারণ মানুষ কি চায়, এটা কি বড় কথা হওয়া উচিত না? তা সেক্ষেত্রে সিস্টেম তো আছে। আপনি গণভোটে যান না, বাংলাদেশ কোন ধরনের শাসন ব্যবস্থায় যাবে, এত সংস্কার কমিশন টমিশন কিচ্ছু দরকার নেই। সিম্পল একটা রেফারেন্ডাম দেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত দরকার, মন্ত্রী পরিষদ শাসিত দরকার, নাকি পার্লামেন্টারি সিস্টেম দরকার। সেখানে তো 70-60 আপনার রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার দিকে যাবে, ভোট পড়বে। কিন্তু কেন রেফারেন্ডামে যাবে না? ওই ঘটনা একই। সুতরাং কে কি চাইলো আর কার কি প্রয়োজন সেটার দিকে আমরা গুরুত্ব না দিয়ে যদি আমরা জন আকাঙ্ক্ষার দিকে গুরুত্ব দিতাম, মানুষ কি চায়, সাধারণ মানুষ কি চায়, সে যদি গুরুত্ব দিতাম, তাহলে দেশটা অনেক উন্নতি হতো। এটা আমরা কোনোদিনই চাই না বলেই আমাদের এই অধপতি। এবং দেখেন সবচেয়ে ক্ষতিটা কি, প্রত্যেকটা বিপ্লবের পরে সে দেশের অর্থনীতি কিন্তু ধস নামে। আজকে একটা খবর আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে, মানে আমার মন খারাপ হয়েছে এই জন্য যে এই বছরের শুরুতে যখন বিপ্লবের পরপরে বিশ্বব্যাংক বলল যে এস্টিমেট করলো যে আমাদের প্রবৃদ্ধি হবে 4%, এখন কিন্তু এটা কমে আসছে 3.3%। এবং গত 36 বছরের মধ্যে এবছরের প্রবৃদ্ধি হচ্ছে সবচেয়ে লোয়েস্ট। চিন্তা করতে পারেন, 3.3। আমরা সবসময় 6 and above বা 6-এর মধ্যে ছিলাম, 6-এর ঘরে ছিলাম। 36 বছরের মধ্যে আমাদের জিডিপি সবচেয়ে লোয়েস্ট এবার বিশ্বব্যাংক এখন, এবং এটা বাস্তবতা। সুতরাং ক্ষতিগুলো এরকমই হয়, অনেক হাজার হাজার, শুধু প্রাণ যাওয়া নয়, এখানে জাতীয় অর্থনীতি, অর্থনৈতিক কাঠামো, মানে গণতন্ত্র, সর্বক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা, সব জায়গায় একটা ম্যাসাকার টাইপের ক্ষয়ক্ষতি হয়। তারপরেও সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে মানে সামনে এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা তৈরি, এটার মূল কারণ হচ্ছে নেতৃত্ব এবং মানসিকতা। এই দুটা কারণে আমরা কোনোভাবে এগোতে পারছি না। সো এই জুলাই বিপ্লব এখনও বলছি, আমরাও আশাবাদী একটা কিছু হোক, কিন্তু এটাকে এক পর্যায়ে গন্ডগোল, ঝামেলা, মানে এরকম ছাত্র আন্দোলন এরকম নামে পর্যবেসিত করবে। অফকোর্স যারা এখানে আত্মাহুতি দিয়েছেন, জীবন দিয়েছেন, আবু সাইদ, মীর মুগ্ধরা, তাদের প্রতি সারা জীবনেই জাতি শ্রদ্ধা ইয়ে করবে, কিন্তু তারা তো শেষ, তারা তো চলে গেছেন, বা যারা পঙ্গুত্ব তারা তো করেন। কিন্তু তাদের যারা সহকর্মী, সতীর্থ, তাদের সাথে একসাথে তারা আজকে কি চরিত্রের বিশ্লেষণ করছে। এই যে এনসিপির কথা বলেন, তারা মানে দল গঠনের পর থেকে বা মানে এই জুলাই বিপ্লবের পর থেকে যে 6 থেকে 7টা বড় বড় ডিক্লারেশন দিয়েছে, একটাও বাস্তবায়ন করতে পারে নাই। তাদের এত বড় বড় সমালোচনা হচ্ছে, নেতা নেত্রীদের এত বড় দুর্নীতি হচ্ছে, মানে হোয়াট ননসেন্স। আমরা কার দিকে আগাচ্ছি? তাদের কাছে আশা করা হয়েছিল যে এই নতুন প্রজন্ম বাংলাদেশকে নতুনভাবে পথ দেখাবে। তো তারা একটা বড় কাজ করেছে, তাদের দায়িত্ব ছিল হয়তো বলা যে ঠিক আছে আমরা একটা দায়িত্ব পালন করেছি, বড় কাজ করে দিচ্ছি, একটা পরিস্থিতি তৈরি করছে, এখন দেশের ভালো মানুষ, সৎ মানুষ, বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ না আপনার নেতৃত্ব দেন, তারা নিজেরাই নেতৃত্ব নিয়ে মনে করলো তারাই বোধহয় অনেক বেশি যোগ্য। অনেক সো এই জায়গাটায় তাদের যে চিন্তাভাবনা, তাদের বয়স, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের মেধা কোনোটাই তো বিকশিত নয়। এরকম নেতৃত্বের কাছে যদি দেশ চলে যায় তাহলে তো অনেক ধরনের জিডিপির কথা আপনি বলছিলেন, এবং অর্থনীতির যে ক্ষত সেটি আসলে নিশ্চয়ই 1.5 দশকের একটা দীর্ঘ প্রভাব। এবং অন্তর্বর্তী সরকার যেমনটি দায়িত্ব নেবার পরপরই তিনি বলেছিলেন যে আসলে ধসে পড়া একটা অর্থনীতি তাকে সামাল দিতে হচ্ছে। রাজনৈতিক দলগুলো যেটি বলার চেষ্টা করে যে নির্বাচন কিংবা গণতান্ত্রিক ব্যবস্থায় না ফেরা পর্যন্ত অর্থনীতিতে সুদিন ফিরবে না, সে বিষয়ে আপনার ব্যাখ্যা জানতে চাই বিরতির পর। দর্শক, দেশ সম্প্রতিক রিপোর্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়।
জনাব শামীম কামাল জি, আলোচনায় আমরা ছিলাম রাজনৈতিক দলগুলো যেমনটি বলার চেষ্টা করে গণতন্ত্রে না ফেরা পর্যন্ত অর্থনীতিতে স্বস্তি মিলবে না। আপনি কিভাবে দেখেন এই বিষয়টিকে? গণতন্ত্র না ফিরলে স্বস্তি যে অর্থনীতি ফিরবে না, এই কথাটা আমি প্রচণ্ডভাবে বিরোধিতা করি। অর্থনীতিতে স্বস্তি ফেরার যে ইন্ডেক্সগুলি, সেগুলো যদি উত্তম গণতন্ত্র পন্থা বা গণতান্ত্রিক চর্চা না থাকে, তাহলে কিন্তু এটার আবার বিকশিত হবে না। তা সুতরাং দুর্নীতি, অন্যায়, অবিচার, মিথ্যা তথ্য দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক কিছু দেখানো যায়। আমরা গত স্বৈরাচারী সরকার দেখেছি অনেক কিছু, পরে দেখা গেলো যে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবের সাথে মিলছে না। সো এরকম তথ্য দিয়ে মানুষকে সাময়িকভাবে আপনি প্রভাবিত করবেন, তাদেরকে চমৎকারিত করবেন, এটা করা সম্ভব। কিন্তু প্রকৃতপক্ষে যদি গণতন্ত্রের সাথে কিসের সম্পর্ক? গণতন্ত্রের সাথে রাজনৈতিক স্থিতিশীলতার সাথে সম্পর্ক, রাজনৈতিক স্থিতিশীলতার সাথে নিরাপত্তার ব্যাপার জড়িত। আজকে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো যে ভ্যান্ডালাইজিং হচ্ছে বা বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, শ্রমিক অসন্তোষ, এটা কিসের জন্য? এটা নিরাপত্তা ঘাটতি। নিরাপত্তা কেন ঘাটতি হচ্ছে? বিকজ তাদের রাজনৈতিক ব্যবস্থার সিস্টেম নেই। সুতরাং এই কথাটা এই কথাগুলি অনেকটাই রাজনৈতিক। সুতরাং এটার আমি সম্পূর্ণরূপে বিরোধিতা করি। যতদিন পর্যন্ত আপনার গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী না হবে, ততদিন পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থার উন্নতি হবে না। নিরাপত্তা ব্যবস্থা উন্নতি না হলে অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে না। এগুলি একেবারে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত বিষয়, একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। সুতরাং দিস ইজ সিম্পলি পলিটিক্যাল লেকচার ছাড়া। আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে বিনিয়োগ সম্মেলন, অন্তর্বর্তী সরকারের যেভাবে অর্থনীতির বিষয়টি সামাল দিচ্ছে, সে বিষয়টি নিয়ে যদি আপনার মূল্যায়ন জানতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে পুরো ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক বিষয়গুলো সামাল দিচ্ছে, এটা কিন্তু পুরো বাংলাদেশের জন্য একটা ম্যাজিক কাজ করছে। গত 54 বছরে যা পারেনি কোনো রাজনৈতিক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গত 8-9 মাসে সেই কাজটা করিয়ে দেখিয়েছে। এই ম্যাজিকের পরে ম্যাজিক, এই ওয়ান্ডারিং জিনিসগুলো আমরা দেখছি। এর কারণ হচ্ছে প্রফেসর ইউনূসের মতো একজন বিশ্ব প্রভাবক, একজন বিচক্ষণ এবং অ্যাপারেন্টলি একজন সৎ মানুষকে, স্টেটসম্যানকে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই যে কাতারে যে গেল, কাতার থেকে দেখেন আমাদের অনেক প্রধান উপদেষ্টা প্রেস সচিব কিন্তু ইতিমধ্যে জানিয়েছে যে গত 4 দিনের সফর অত্যন্ত সফল হয়েছে। অত্যন্ত সফল হয়েছে। শুধু এটা না, আপনি যে কোনো বিমস্টেকে দেখেন, চায়নায় দেখেন, যেখান থেকে যাচ্ছে খুব বড় বড় উপার্জন আমরা নিয়ে আসছি। যেমন কাতারের বিনিয়োগ, এখানে একটা কাতারের জন্য বিশেষ অর্থনৈতিক জোন করার ঘোষণা দিয়েছে সরকার, যেখানে কাতার সরকার আগ্রহ দেখিয়েছে। দ্বিতীয়ত হলো ওখান থেকে এলএনজি আমদানি, তাদের কিছু অর্থ যেটা বাকি আছে সেটা শোধ করার সিদ্ধান্ত হয়েছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে প্রায় 725 জন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য, যেটা একটা বিশাল মারাত্মক প্রজেক্ট, যেটা কুয়েতে আছে, STMK নামে, স্কিল টেকনিক্যাল ম্যান পাওয়ার ইন কুয়েত। এইটা যদি আমরা চালু করতে, এটা কিন্তু 20, 30, 40 বছর মেয়াদী একটা প্রকল্প। আর এখানে যদি কয়েক হাজার এবং উচ্চ পারিশ্রমিক আমরা দিতে পারি, তাহলে এটা আমাদের অর্থনীতির জন্য একটা বড় কিছু হবে। এবং সবচেয়ে বড় যেটা আমরা ভালো ফলাফল দেখলাম, যে রোহিঙ্গাদের বিষয়ে সামনে একটা বড় ধরনের মুভ হতে যাচ্ছে, যেখানে এই কাতারের এই সম্মেলনে কাতার সহ ইসলামিক OIC কান্ট্রিজ তারা রাজি হয়েছে। তো এখান থেকে ভালো কিছু আসবে বলে আমরা আশা করছি। বিশেষ করে অর্থনীতি, রোহিঙ্গাদের সমর্থনদের আর্থিক বিষয়টা, সেটার ব্যাপারে একটা বড় ধরনের ব্রেক থ্রু হবে বলে আমরা মনে করি। এই যে গত 7-8 মাসের প্রফেসর ইউনূসের যে কাতার বলেন, বিমস্টেক বলেন, তারপরে আপনার চীন ভিজিটে বলেন, এই যে অর্জনগুলি হয়েছে, এটা আপনি দেখান তো কোন রাজনৈতিক দল কোন টেনিউরে, এন্টার টেনিউরে কেউ করতে পেরেছে কিনা? উত্তর হচ্ছে না। তো সুতরাং আমার একটা ঐতিহাসিক গল্প মনে পড়ছে প্রফেসর ইউনূসের সাথে, আপনি ট্রয়ের যুদ্ধের সাথে। হ্যাঁ, তা ট্রয়ের যুদ্ধে আপনি জানেন হেলেনের কারণে যুদ্ধ হয়েছিল। তো এখন ট্রয়ের রাজকুমারের নাম হচ্ছে প্যারিস। আর ওই সময় খুব শক্তিশালী দেশ ছিল স্পার্টার রাজা ছিল মেনেলাউস। তা মেনেলাউস তো প্যারিস ঘুরতে গেছে স্পার্টাতে। কোনো কারণে যখন মেনেলাউস দেশের বাইরে গেছে, ওই সময় ট্রয়ের রাজা প্যারিস ওই হেলেনকে নিয়ে তার রাজ্যে চলে গেছে। এখন এটা বড় একটা ব্যাপার, যুদ্ধ করতেই হবে। তখন আপনার এই মেলানিউস তখন স্পার্টার রাজা আশেপাশের সকল রাজাকে নিয়ে ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল। এখানে প্রফেসর ইউনূস এবং আজকের বাংলাদেশের সঙ্গে বড় একটা মিল আছে। এই জায়গায় আপনার ইথাকার রাজা ছিল
অডিসিয়াস ছিল ইথাকার রাজা। ইথাকার রাজা তখন সে বলল যে আমি পাগল হয়ে গেছি, যুদ্ধে যেতে পারবো না, কিন্তু আসলে সে পাগল হয়নি। সে গেল, যাওয়ার পরে এমনভাবে ট্রয় নগরীকে প্রোটেকশন মানে পাহারা দিয়ে রেখেছে বা প্রাচীর করে রেখেছে, কোনোভাবে ঢুকতে পারছে না। 10 বছর মেয়াদি কিন্তু যুদ্ধ হয়। সে কিন্তু পাগল ছিল না, পরে বললো যে না তুমি তো পাগল না, চলো এই কাজে যেতে হবে, যুদ্ধে যেতে হবে। যুদ্ধে গিয়ে এক পর্যায়ে অনেক কষ্ট করে যখন কোনোভাবে জিততে পারছে না, তখন সে একটা আইডিয়া দিল, একটা কাঠের ঘোড়া বানালো। এই অডিসিয়াস, এটা হোমারের যে অডিসি আছে সেখানে এই সেই সেই ইয়েতে লেখা আছে এভাবে। তখন একটা কাঠের ঘোড়া বানালো, এই কাঠের ঘোড়ার মধ্যে সে বলে যে তোমরা কিছু লোক এখানে ঢুকো। তখন সে প্রথম ঢুকলো এবং সাথে আর কিছু লোক নিয়ে সেখানে যখন ঢুকলো, এর মধ্যে দেখা গেল যে স্পার্টার সমস্ত জাহাজ বজরা ফিরতে শুরু করেছে স্পার্টার দিকে, এটা দেখালো। তো পরের দিন সকালে ট্রয়ের লোকজন খুব খুশি উল্লসিত যে স্পার্টারা হেরে গেছে। তখন ওই ঘোড়াটাকে টেনে যখন ভিতরে ঢুকালো, একটা আনন্দ উল্লাস করলো, এবং রাতে যখন ঘুমিয়ে গেল তখন এই অডিসিয়াস এসে ওই দরজা খুলে দিল ট্রয় নগরীর। এবং এরা যারা বিকালের দিকে বা দুপুরের দিকে চলে যাচ্ছিল বন্দর ছেড়ে, ওরা আবার ফিরে এসে তখন ট্রয় নগরীকে ক্যাপচার করে তখন মানে হেলেনকে সহ উদ্ধার করা হলো। এইটা হচ্ছে গল্প, এটাকে বলে ট্রোজান হর্স। তা প্রফেসর ইউনুস হচ্ছেন আমাদের এই মানে অডিসিয়াস, যে বলছে যে আমি এইসব বুঝি না, আমি এইসবের কাজের লোক না, ওই যে পাগলের মতো মানে যেমন করেছিল, কিন্তু উনি পারেন। ওনার থেকে ভালো সফল স্টেটসম্যান বাংলাদেশের ইতিহাসে এখন আমরা পাচ্ছি না কাউকে। দ্বিতীয় হলো উনি যে কাজটা, যে কৌশলটা অবলম্বন করেছেন, ট্রোজান হর্সের ভিতরে ঢুকে তারপরে যে দরজা খুলে দিল। তারপরে এখন সব কিছুর পরে এই আপনার অডিসিয়াসের একটা বড় আকর্ষণ ছিল দেশে ফেরা, কারণ তার ওয়াইফ, তার দেশ তার কাছে অত্যন্ত ইয়ের জায়গা ছিল। তো একইভাবে প্রফেসর ইউনুস কিন্তু বেশি দিন থাকতে চাচ্ছেন না, কিন্তু আমাদের বড় অভাগা জাতি তো, তার মতো মেধাবী মানুষ, তার মতো জ্ঞানী মানুষ, তার মতো প্রভাবশালী মানুষকে আমরা এই জাতি বোধহয় বেশি দিন মানে বহন করতে পারবে না। সো আমাদের যে যেমন মানুষ, যেমন জনতা, যেমন তেমনই হবে নেতৃত্ব। সো এর থেকে ভালো কিছু আমরা আশা করতে পারি বলে এই গল্পটা আমি উদাহরণ এইভাবে দিলাম, যেমন প্রচণ্ড মিল মনে হচ্ছে ট্রোজান হর্সের সাথে প্রফেসর ইউনুস এবং আজকের বাংলাদেশের। জনাব শামীম কামাল, আপনি নিশ্চয় অবগত আছেন ভারত পাকিস্তান উত্তেজনা দেখা দিচ্ছে এবং দুই দেশই পাল্টাপাল্টি পদক্ষেপ নিচ্ছে। একজন ভূ রাজনীতি বিশ্লেষক হিসেবে কি মনে করেন কোথায় গড়াতে পারে উত্তেজনা? সে আলোচনায় ফিরবো, আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছে, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব শামীম কামাল, যে আলোচনায় আমরা ছিলাম, বর্তমান সময়ে আমরা কাশ্মীরের প্রাণঘাতী হামলাকে কেন্দ্র করে দেখছি ভারত এবং পাকিস্তানের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। কোথায় গড়াতে পারে উত্তেজনা? এটা খুবই উদ্বেগের বিষয়। আমি আমার জানা মতে সম্ভবত সবচেয়ে সংকটপূর্ণ অবস্থা এখন বিরাজ করছে। কেননা ভারত পাকিস্তান যে চিরবৈরিতা, সেখানে দুটা কিন্তু আংটা বা দুইটা হুক ছিল যেটা এই সম্পর্কটাকে ধরে রেখেছিল। একটা হচ্ছে 1960 সালের ইন্দাজ পানি চুক্তি এবং 1972 সালের 2 জুলাইতে সিমলা চুক্তি। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম যে গতকালকে ভারত আপনার মানে 1960-এর ইন্দাজ পানি চুক্তি বাতিল করেছে। এখানে কিন্তু 6টা নদীর বিষয়, এখানে 240 মিলিয়ন লোকের জীবন জীবিকার সাথে জড়িত এই নদীর পানি। তা এটাকে পাকিস্তান অলরেডি বলেছে অ্যাক্ট অফ ওয়ার, একদম যুদ্ধর কারণ, এটার এগেনস্টে পাকিস্তান যুদ্ধ করতে প্রস্তুত, এরকম একটা পরিস্থিতি। তো এই যে 6টা নদী কিন্তু 3টার উৎস হচ্ছে ভারতে, এই মানে যেটা হলো ঝিলাম, চেনাব, এই নদীগুলি 6টা নদী, 3টা ভারত থেকে উৎপত্তি হয়ে পাকিস্তানে এসছে আর 3টা পাকিস্তান থেকে উৎপত্তি হয়ে ভারতে এসছে। তো এটা কিন্তু এতদিন ধরে গত 70-80 বছরে এইটা তাদের সম্পর্ককে টিকিয়ে রেখেছে, এইটা কিন্তু ভেঙে গেল। এবং আজকে এইটার প্রতিবাদ করতে গিয়ে, এইটার বিপক্ষে কাজ করতে গিয়ে পাকিস্তান আজকে সিমলা চুক্তি বাতিল করেছে এবং তাদের আকাশ সীমাকে অবৈধ ঘোষণা করেছে এবং সকল ধরনের চুক্তি। সো দুই দেশে যে ঘটনা করলো, এটা কিন্তু যুদ্ধ করার জন্য যথেষ্ট কারণ। এখন আমি যে বিষয়টাতে খুবই শঙ্কিত যে ভারতের এত ত্রিশঙ্কু অবস্থা, ভারতের কিন্তু শুধুমাত্র বাংলাদেশ ছাড়া কোনো বন্ধু, ভালো বন্ধু নাই, বলা হয়ে যায় চারপাশে চিরশত্রু। এই বাংলাদেশের সাথে অগাস্টের পরে এক ধরনের শত্রুতা চলে গেল এবং এই যুদ্ধের মধ্যে চিরশত্রুতার মধ্যেও একেবারে তলানিতে গিয়ে ঠেকলো আজকে
ভারত পাকিস্তান সম্পর্কে। সুতরাং এখানে একটা ভয়াবহ আকার ধারণ করেছে। সো এটাকে অত্যন্ত উদ্যোগের সাথে যদি উভয় দেশ সমঝোতা দেখাতে না পারে তাহলে ভীষণভাবে উপমহাদেশের রাজনীতি এবং ভূ রাজনীতি বড় ধরনের একটা হুমকির মুখে পড়বে। কিন্তু এখন যে জিনিসটা মোটা দাগে, ভারতের অবস্থা হচ্ছে ত্রিশঙ্কু। চায়না ওদিকে, এদিকে আপনার পাকিস্তান, এদিকে বাংলাদেশ। সো ভারত এখন একেবারে সব দিক থেকে সবচেয়ে বড়, মানে এরকম খারাপ সময় ভারতের ইতিহাসে কখনো আসেনি। সো এই জায়গাটাতে ভারতের অত্যন্ত, যেমন চায়নায় দেখুন আপনার কিছুদিন আগে ডোকলামে 2017 সালে গন্ডগোল হয়েছিল চাইনিজ বর্ডারে। ওখানে 5টা বিমান ঘাঁটি করেছে চায়না। তো এইটাকে মোকাবেলা করা ভারতের একক পক্ষে মানে খুবই ডিফিকাল্ট হয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশের সাথে যে এই অবস্থা, বাংলাদেশের সাথে স্বাধীনতার পরবর্তীতে যখনই প্রবলেম হচ্ছে তখনই কিন্তু ভারত অত্যন্ত আন্তরিকতার সাথে বাংলাদেশ এসে বলেছে হোয়াট এভার ঘটনা যাই ঘটুক না কেন আমরা বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক আমরা মেনটেন করতে চাই। এইবারে একবারে ব্যতিক্রম ধরনের ব্যাপার, অর্থনৈতিক থেকে শুরু করে সামরিক থেকে সর্বক্ষেত্রে ভারত আমাদের সাথে মানে বাংলার সাথে বৈরী আচরণ করছে, যেটা সমুচিত জবাবও বাংলাদেশ দিয়েছে, দেওয়ার চেষ্টা করছে। আপনি দেখুন বাংলাদেশের ছোট্ট একটা উদ্যোগ আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করলো, ইভেন আমাদের যে মানে রেলওয়ে করিডোর হওয়ার কথা ছিল বাংলাদেশ সেটা বাতিল করে দিল। এগুলি কি ইন্ডিকেট করে? তাই এগুলির বিনিময়ে কি প্রতিকার ব্যবস্থা হবে না? আমাদের কিছুটা সময় লাগবে। আমাদের 4-5টা বিমানবন্দর আছে যেটাকে কার্গো হ্যান্ডলিংয়ের জন্য আমরা তৈরি করতে হবে। সো আমাদের কিন্তু বিকল্প পথ খুলে যাচ্ছে। সো একটা প্রতিবন্ধকতা আমাদের জন্য বিকল্প পথ খুলে দিচ্ছে। একইভাবে এমনকি ভারত এবং পাকিস্তানের মধ্যে একমাত্র যে মানে বড় স্থলবন্দর যেটা ওয়াগ্গাতে, যেটা এটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। মানে ভারতের সাথে বলতে গেলে পাকিস্তানের এখন A to Z যত ধরনের সম্পর্ক আছে সবকিছু ক্লোজ, এবং যেটা হচ্ছে বাংলাদেশের সাথে। তাহলে একটা প্রতিবেশী দেশ যদি একটা দেশের সাথেও সম্পর্ক না রাখে, ভালো দিন শেষে সংকটে কে পড়তে যাচ্ছে? ভারত একচেটিয়া ভাবে সবচেয়ে বড় বিপদে আছেন ভারত। আমি খুব অবাক হই ভারতের মতো ম্যাচিউর গণতান্ত্রিক একটা দেশ কেন এরকম ভুল করে যাচ্ছে বা এমন গো ধরে বসে আছে। এদের জন্য প্রচণ্ড হেভি পেমেন্ট করতে হবে। এবং যে উদ্যোগটা এখন বাংলাদেশ নেবে ভারত বিরোধী, যে উদ্যোগটা এখন পাকিস্তান নেবে ভারত বিরোধী, যে উদ্যোগটা নেবে আপনার চায়না ভারত বিরোধী, সব কিন্তু এক লাইনে এসে মিলবে ভারতের বিপক্ষে। প্রফেসর ইউনূস কি বলেছেন? প্রফেসর ইউনূস বলেছেন 7 সিস্টারের সংখ্যার কথা বলেছেন। এ নতুন কিছু না তো। উনি বলেছেন যে এই এলাকার সমুদ্রের অভিভাবক বাংলাদেশ, নেপাল, ভুটান, 7 সিস্টার যে দেশগুলো তাদের যাওয়ার জায়গা কোথায় বাংলাদেশ ছাড়া? তো উনি তো মানে মিথ্যা কথা বলেন নাই। শুধুমাত্র এইটার যে ভালনারেবিলিটি, এইটার যে সংবেদনশীলতা, এইটার যে ঝুঁকি, সেইটাই উল্লেখ করেছেন। উনি শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, শুনে বলেছেন, তাতে দোষের তো আমি কিছু দেখি না। তো এটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে সবচেয়ে উচিত ছিল ভারতের এই ঘটনার পর থেকে এখনও উচিত ছিল, লাস্ট যখন শীর্ষ পর্যায়ে মিটিং হলো আমাদের প্রধান উপদেষ্টা এবং নরেন্দ্র মোদীর মধ্যে, তখনও কিন্তু বলে যে আমাদের সম্পর্ক হবে জনগণ, কিন্তু বাস্তবে কিন্তু কিছুই হচ্ছে না। সো এখানে যদি বলে একটা রাজনৈতিক সরকার আসবে মানে তারপরে সম্পর্ক উন্নয়ন করব, আমি বুঝি না যে কি ম্যাচুরিটি। বাংলাদেশে কি হবে সেটা ভারত নির্ধারিত করে দিবে না? না, বাংলাদেশে কি, বাংলাদেশ তো অলরেডি এটা সক্ষমতার পরিচয় দিয়েছে। বিভিন্ন যে ধরনের ডিপ্লোম্যাটিক ভাবে শক্তভাবে প্রতিবাদ করার কথা করেছে, বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে যে আমাদেরকে আর ওই হিসাব করে আমাদের চোখে চোখ রেখে কথা বলার আমাদের সামর্থ্য হয়েছে, সাহস হয়েছে এবং স্পর্ধাও হয়েছে। এটাকে আমরা বলবো যে এইটাই হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে যদি কোনো সম্পর্ক না, কোনো দেশের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক ভালো থাকতে পারে না। তো এখানে ভারতের উচিত ছিল অনেক বেশি সহনশীলতা দেখানো। পাকিস্তানের সাথে যাই হোক না, ভারতকে সহনশীলতা দেখাচ্ছে জনাব শামীম কামাল। এমনটিও তো শোনা যায় যে ভারত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, এটা নতুন কোনো কথা নয়। গণঅভ্যুত্থানের পর থেকে আগাগোড়াই চাইবে, বিকজ আওয়ামী লীগের সাথে ভারতের যে সম্পর্ক এত আত্মিক, এত আন্তরিক, এত মানে কি বলবো এক পেশে, সেটা আর কোনো রাজনৈতিক দলকে করা সম্ভব না। সুতরাং যত তাড়াতাড়ি আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যাবর্তন পুনর্বাসন করতে পারে, এটা ভারতের টপ মোস্ট এজেন্ডা। কিন্তু এত কিছুর পরেও আমি ধারণা করছি যে পেহেলগামে যে ঘটনাটা ঘটেছে 28 জন, এটা অবশ্যই দুঃখজনক। কিন্তু দেখুন সবচেয়ে বিউটি অফ ডিপ্লোমেসি, বাংলাদেশ কিন্তু এই হত্যার কিন্তু প্রতিবাদ করেছে, নিন্দা জানিয়েছে, তীব্র নিন্দা জানিয়েছে। এইটাই হওয়া উচিত ছিল। কিন্তু আমরা বাংলাদেশে এত ঘটনা ঘটলো, ভারতের তো কোনো ধরনের ডিপ্লোম্যাটিক আমরা সহানুভূতি দেখলাম না। এমনকি পাকিস্তানের সাথে যে এই সম্পর্ক খারাপ বা এত বৈরতা বা পাকিস্তানে এতগুলো হুমকি দিচ্ছে, তারপরেও
ভারতের উচিত ছিল এই সম্পর্কটাকে স্বাভাবিক করার জন্য। সেখানে দেখলাম যে এর একটা মূল কারণ আমার ধারণা সামনের নির্বাচন। বিজেপি এটাকে ক্যাপিটালাইজ করতে চায়। এটা বিজেপি সবসময় বাংলাদেশের বিরুদ্ধে এটা ক্যাপিটালাইজ করছে, এটা পাকিস্তানের বিরুদ্ধে আরও বেশি ক্যাপিটালাইজ করবে। তার মানে এক, যে হিন্দু রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে আমাদের সকলের বিরুদ্ধে ফাইট করে জিতে থাকতে হবে, সুতরাং কাস্ট ভোট ফর বিজেপি। এইটার কারণেই এই ধরনের পদক্ষেপ তো হিতে বিপরীত হতে পারে। অবশ্যই হিতে বিপরীত হবে, অবশ্যই হিতে। আপনি কিছুদিন আগে দেখুন ভারতে এই ওয়াকফ স্টেট নিয়ে মুসলমানদের উপরে অন্যায় অবিচার করা হয়নি, বাংলাদেশ কিন্তু স্ট্রংলি প্রতিবাদ করেছে। আপনি দেখুন স্বাধীনতা হিসেবে গত 7-8 মাসে বাংলাদেশ যতগুলি প্রতিবাদ পাঠিয়েছে হয়তো গত 54 বছরে কোনো প্রতিবাদ পাঠায়নি। তো এই জায়গাটায় ভারতকে একটা শিক্ষা বাংলাদেশ দিতে পেরেছে যে টিট ফর ট্যাট, চোখে চোখে রেখে কথা বলার। যদি আমার সাথে কথা বলে তবেই আমার বন্ধু, আমার ন্যায্যতা, আমার জমি, আমার পানির হিস্সা আমাকে বুঝিয়ে দেবে না। বাংলাদেশ তো আসলে চোখে চোখ রেখে কথা বলছে, কিন্তু ভারতের আচরণে আসলে কতটা পরিবর্তন দেখেন? ভারতের আচরণের পরিবর্তন আমি দেখছি না। ভারত একগুয়েমি এবং একেবারেই অপেশাদার মানে ডিপ্লোম্যাটিক আচরণ করে যাচ্ছে, এবং এটার জন্য ভারতকে প্রচন্ড ধরনের পেমেন্ট করতে হবে বলে আমি মনে করছি। ধন্যবাদ জানাচ্ছি জনাব শামীম কামাল। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে দর্শক শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।